ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসের একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। মিলা নামের এক মেয়ে, যার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। অসংখ্য ডাক্তার দেখানোর পরেও তার কোনো রোগ নির্ণয় করতে সক্ষম হয়নি, যার ফলে বাধ্য হয়ে মিলা একজন শামানকে নিয়ে আসে। তার সন্দেহ হচ্ছিল এখানে প্যারানর্মাল কোনো সমস্যা হতে পারে, এবং তার সন্দেহই ঠিক হয়। শামান আঙুল দিয়ে আলমারির দিকে ইশারা করে এবং বলে, তোমার মা কারো একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছে এবং এটা ফিরিয়ে দাও, না হয় পরিস্থিতি আরো ভয়ানক হবে। জিনিসটা ছিল হাতের একটা বালা। এটা এসেছে কোথা থেকে তা মিলা জানে না। মিলার মায়ের এই অবস্থা দেখে তার আর সহ্য হচ্ছে না, তাই এটাই শেষ প্রচেষ্টা তাকে বাঁচানোর জন্য। শামানের কাছ থেকে কিছু স্কেচ আর্ট করা কাগজ পায়। এটি সেই জায়গার যেখান থেকে এই বালাটা এসেছে, এবং তার সাথেই মিলা তার কাজিন এবং এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে রোমাঞ্চকর এক যাত্রায়। তবে তারা নিজেরাও জানতো না তাদের সাথে কি হতে চলেছে। বরাবরের মতোই আমি ইমন আজকে ইন্দোনেশিয়ার এক অসাধারণ মুভির স্টোরি নিয়ে হাজির। মুভিটির নাম ড্যান্সিং ভিলেজ দ্য কার্স বিগিন। যদিও মুভির সাথে বাস্তবের কোনো মিল নেই, তবে বাস্তবেই এমন একটি গ্রাম ইন্দোনেশিয়ায় রয়েছে। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। সালটা 1955। ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসের এক প্রত্যন্ত গ্রাম। মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়াতে অনেক ধর্মাবলম্বীর গোত্র রয়েছে। তাদের মধ্যেই একটি গ্রাম রয়েছে, সেখানে ধর্ম মতবাদের কোনো সূত্র পাওয়া যায় না। তবে তারা পুরনো মাইথোলজি অনুসারে বাদারাউহি নামক এক দেবীর উপাসনা করে থাকে, যিনি একজন গডেস। তবে গ্রামের প্রথা, প্রত্যেক বছরে গ্রাম থেকে বাছাইকৃত মেয়েদের মধ্য থেকে একজনকে বাদারাউহির জন্য উৎসর্গ করতে হবে, এবং শুরুতে আমরা তাই দেখতে পাই। ভরা মজলিসে চলছে গান, এবং তার তালের সাথে তাল মিলিয়েই এক অদ্ভুত নৃত্য পরিবেশন করা হচ্ছে। দেখে মনে হচ্ছে তারা সবাই পজেসড, এবং সামনে বসে আছে গ্রামের এক বয়োজ্যেষ্ঠ মহিলা, যার নাম পুত্রী। সেখানে বসে সে এক মন্ত্র বারবার বলেই যাচ্ছে। মন্ত্রটা ছিল, হে গ্রামের রক্ষাকর্তা, এদের মধ্য থেকে কাউকে আপনার গোলাম হিসেবে বেছে নিন। বিড়বিড় করে সে বারবার সেই একই শব্দ চয়ন করতে থাকে। কিছুটা সময় পর হঠাৎ সেখানে প্রত্যেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো। তবে একটা মেয়ের নাচ থামছেই না। তার নাম ইনগ্রি। পুত্রী সেই মেয়েটিকে একটা বক্স দেয় এবং তাকে বলে চিরতরে এই বক্সটা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে, এবং তাকে পালাতে সাহায্য করে এক কালো পোশাক পরা লোক। গ্রামের মেঠো পথ পাড়ি দিতে গিয়ে হঠাৎ ক্ষেতের মাঝপথে কালো পোশাক পরা লোকটি আচমকা কিছু অবয়বের উপস্থিতি টের পায়, এবং তার আশঙ্কা ছিল তাদের রাস্তায় এই অবয়বগুলো বাধা হয়ে দাঁড়াবে। তাই লোকটা তার হাতে থাকা হ্যারিকেনটা ইনগ্রির হাতে দিয়ে বলে, যা হয়ে যাক না কেন, পালানোর সময় সে যেন পিছে ফিরে না তাকায়, এবং এই বাক্সটা যেন না হারিয়ে ফেলে, এবং এখানটা সে দেখে নিবে। ইনগ্রি সেখান থেকে পালাতে গেলেই জঙ্গলের মাঝে গিয়ে হোঁচট খেয়ে পড়ে, এবং তার মাথায় সে অনেক জোরে আঘাত পায়। তবে তার হাত থেকে সেই বক্সটা পড়ে গেলে সে দেখতে পায় এর ভেতরে একটা হাতের বালা। হঠাৎ পেছন থেকে এক মৃদু কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, ওটা দিয়ে দাও মেয়ে, এই বালাটা আমার, এবং এখান থেকে এটা নিয়ে যেও না। ইনগ্রি ভয়ে সেখান থেকে তার কথা না শুনে পালিয়ে যায়, এবং পেছন থেকে সেই মহিলাটা অনেক জোরে চিৎকার করতে থাকে। যেই মেয়েটি হাতের বালাটা নিয়ে সেই গ্রাম থেকে পালিয়ে এসেছিল, সে বরং আর কেউই নয়, সে হচ্ছে মিলার মা। এই ঘটনা ঘটে গেছে প্রায় 25 বছর হয়ে যাবে। সালটা 1980। মিলাকে ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে আসতে দেখা যায়। এখানে আসার মূল কারণটা হচ্ছে সেই বালাটা নিজ মালিকের হাতে দিয়ে আসবে। যাত্রাপথে বড় সড়ো একটা ঘুম দিয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। বাস থেকে নামার পরে তারা ব্রেকফাস্ট করার ডিসিশন নেয়, এবং সেখানে তাদের সংখ্যা ছিল 3 জন। মিলা, তার কাজিন ইউদা এবং তার কাজিনের ফ্রেন্ড আরিয়া। আরিয়া বলছিল তার দাদি এক ধরনের বিশেষ কেক দিয়েছে, এবং এই কেকটা খেলে নাকি অমঙ্গল দূর হয়। তবে মিলা এখন খাওয়ার মোডে নেই। পাশেই একটা বাজার ছিল। সেই বাজারের ভেতরে প্রবেশ করতেই ভেতর থেকে একজন কসাইয়ের মাংস কাটার আওয়াজ তার কানে এসে বাজতে লাগলো।
যখন সে কাছাকাছি গেল সে একটা মহিলার কান্নার শব্দ পাচ্ছে এবং সে বলছিল, সেখানে যেও না, ঘোর অমঙ্গল হবে। ইহুদা এসে তার ভ্রম ভেঙে দেয় এবং এতক্ষণে তার সাথে যা ঘটছিল তা আসলে হ্যালুসিনেশন ছিল। সেখানে গিয়ে তারা একজন মাছ ব্যাপারীর সাথে পরিচয় হয়। লোকটার নাম জিত। তাকে সেই স্কেচগুলো দেখালে সে বলে যে এরকম গেট তো এখানের অনেক গ্রামের মধ্যেই রয়েছে, তবে স্পেসিফিক কোন গ্রামটা সে তা জানে না। ইহুদা তার ফ্রেন্ড আরিয়াকে বলছিল, এই তুই না বলেছিলিস এই লোকটা এই জায়গাটা সম্বন্ধে জানে? আরিয়া সেই মাছ ব্যাপারীকে জোরপূর্বকভাবে বলে যে যেই কোনো মতেই হোক তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়াই লাগবে, কেননা মিলার মা অসুস্থ এবং তাদের সেখানে যাওয়াটা অতি জরুরি। জিত সেই স্কেচগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে সে দেখতে পায় একজন মহিলার ছবি আর্ট করা। জিত কিছুক্ষণ ভাব নিয়ে একটু পর বলতে লাগলো, এটা তো একজন নৃত্যশিল্পী, তাই না? বুঝতে পেরেছি, আরে এটা তো ড্যান্সিং ভিলেজ। আরিয়া বলছিল, দেখেছিস, আমি বলেছিলাম না এই লোকটা জানে যে এই জায়গাটা কোথায়। প্রথম জিত তাদেরকে নিয়ে যেতে চায় না। সে জানায় এই জায়গাটা নাকি অনেক দূরে এবং অনেক ঘন জঙ্গলের মাঝে। আরিয়া চালাকি করে তাকে টাকার লোভ দেখায় এবং টাকা দেখেই জিতর মুড সুইং হয়ে যায়। সেখানে তাকে 6,000 রুপিয়া দেওয়া হয়, তবে জিতর আবদার তাকে 12,000 রুপিয়া দিতে হবে। যেই কথা সেই কাজ, তারা সেই গন্তব্যস্থলে বের হয়ে পড়ে। সারা রাস্তায় আরিয়া এবং জিত নাক চটকিয়ে ঘুমানো শুরু করে। অন্যদিকে মিলা অনেক টেনশনের মধ্যে রয়েছে। গন্তব্যস্থলে পৌঁছানোর পর তারা সবাই গাড়ি থেকে নামে। আরিয়া জিতকে বলছিল, এটাই কি সেই রাস্তাটা? এখানে এসে জিতর কথার ধরন চেঞ্জ হয়ে যায়। সে বলে এটাই সেই রাস্তা যে কিনা ড্যান্সিং ভিলেজ পর্যন্ত গিয়ে পৌঁছায়। যখন তারা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, রাস্তায় যাওয়ার পথে তারা ভোগ দেখতে পায়। তাছাড়া মিলা সেখানে কারো উপস্থিতিও টের পায় এবং অবশেষে তারা সেই গেট অবধি এসে পৌঁছায় যা কিনা স্কেচ করা ছিল। গ্রামে ঢুকতে না ঢুকতেই তারা পুরো গ্রামটা পর্যবেক্ষণ শুরু করে। এখানকার চালচলন, আচার আচরণ দেখে তারা খুবই মুগ্ধ। সেই গ্রামের একজন বাসিন্দার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এই গ্রামের বয়োজ্যেষ্ঠ কেউ আছে কিনা, তারা তার সাথে কথা বলতে চায়। তবে সেই মহিলা জানায় কিছুদিন আগেই তাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ পুত্রী মারা গেছে, তবে তার অনুপস্থিতিতে তোমরা বুয়ুতের সাথে দেখা করতে পারো। তবে বুয়ুত কিছুদিনের জন্য গ্রাম থেকে বাহিরে গেছে, শীঘ্রই সে ফিরে আসবে। তবে তারা সেখানে বেশ চিন্তায় পড়ে গেল। অনেকটা পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে তারা এখানে এসেছে। আরিয়া বলছিল তারা আপাতত শহরে পৌঁছে যাক, সেখানে কিছুদিন থাকার পরে আবার আসবে এখানে। জিত বলছিল এখান থেকে এখন যাওয়া যাবে না, যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে এবং এখানে তারা কোনো ট্রাকও পাবে না শহরে যাওয়ার জন্য। এবং তাছাড়াও মিলা সেখান থেকে যেতে চাচ্ছিল না। সে বলছিল বুয়ুত যে পর্যন্ত না আসছে তারা এখান থেকে যাবে না। তবে এখন প্রশ্ন হচ্ছে তারা এখানে থাকবে কোথায়। তাই সেই মহিলার কাছে তারা জিজ্ঞাসা করে এখানে থাকার কোনো ব্যবস্থা হবে কি। সেখানে মহিলা তাদেরকে জানায় যে তেমন কোনো জায়গা নেই, তবে তারা গার্ড পোস্টে থাকতে পারে, তবে জায়গাটা একেবারেই থাকার উপযুক্ত নয়। ইহুদা সেখানে পাশে একটা বাড়ি দেখতে পায়। তাদেরই সমবয়সী এক মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির নাম হচ্ছে রাতি। রাতির কাছে সে সমস্ত ঘটনা খুলে বলে যে তারা এখানে গ্রামের বয়োজ্যেষ্ঠ বুয়ুত না আসা পর্যন্ত থাকবে এখানে, এবং তার বোন রাতে তো এই বাইরে ঘুমাতে পারবে না। যদি তাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে ভালো হতো। রাতি সেখানে অনেক চিন্তা ভাবনা করার পরে সে সেখানে সম্মতি জানায়। রাতি মিলাকে আগে থেকেই জানিয়ে দেয় তার ঘরে থাকতে হলে একটু চুপচাপ থাকতে হবে, কেননা তার মা অনেক অসুস্থ এবং ভুলেও যেন তার মায়ের রুমে সে প্রবেশ না করে। রাতের সময় গার্ড পোস্টে বাইরে তারা 3 জন ঘুমাচ্ছে। তবে দেখা যায় সেখানে খালি গায়ে একদল আদিবাসী গ্রামের ভেতর প্রবেশ করছে এবং তার সাথে সাথেই একে একে গ্রামের যত আলো ছিল সব বন্ধ হওয়া শুরু হয়। ইহুদার পাশে থাকা হ্যারিকেনটাও বন্ধ হয়ে যায়। যখন সে ঘুম ঘুম ভাব নিয়ে হ্যারিকেনটা জ্বালাতেই যাচ্ছিল, ঠিক সেখানে সে আদিবাসীর একটা লোককে দেখতে পাই যে কিনা আলো জ্বালাতেই হঠাৎ করে গায়েব হয়ে যায়। অন্যদিকে আচমকা মিলার ঘুম ভেঙে যায় রাতে। সেখানে তার প্রচণ্ড পানির পিপাসা পেলে সে পানি খোঁজা শুরু করে। রাতির মায়ের রুমের দরজাটা হালকা খোলা এবং সেই সুযোগেই সে রাতির মাকে দেখতে পায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আস্তে আস্তে তার দিকে সে ফিরে তাকাচ্ছে, তবে হঠাৎ করে সেখানে সে একজন মহিলাকে দেখতে পায়। সে বলছিল, এতদিন যাবৎ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি দেখতে খুবই সুন্দর। আচমকা হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়। মিলা সেখানে একটু ভয় পেয়ে যায়। সকাল হতেই
রাতি যখন তার মায়ের জন্য নাস্তা তৈরি করে ঘরে নিয়ে যাচ্ছিল, ঠিক প্রথমবারের মতোই মিলা তার মাকে ভালোভাবে দেখতে পায়। ঠিক তারপরই মিলা সেখানে সমস্ত ঘটনা সে খুলে বলে যে আসলে সে এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে। তার মা একই রোগে ভুগছে এবং সে সেখানে আরও জানিয়ে দেয় যে সে আসলে এই বালাটা যার তার কাছে সে ফিরিয়ে দিতে এসেছে এবং মিলা এটা আশা করছে যে এটা ফিরিয়ে দিলেই তার মা নাকি সুস্থ হয়ে যাবে। ইউদা সেখানে হাজির হয় এবং মিলা ইউদাকে জানায় যে সে সব কথা রাতিকে জানিয়ে দিয়েছে। আমরা যদি চাই তাহলে রাতির সাহায্যে কোনো একটা উপায় হতে পারে। তবে ইউদা তাকে পরামর্শ দেয় সে যেন কোনো কিছুই না করে যেই পর্যন্ত বয়ুত গ্রামে আবার ফিরে না আসছে। সেখানে জ্যোতি তাদেরকে বলছিল চল গোসলটা সেরে আসা যাক। রাতি তাদেরকে গ্রামে গোসল করার জায়গায় নিয়ে যায়। যাওয়ার পথে রাতি তাদের তিনজনকে পুকুরের রাস্তাটি দেখিয়ে দেয় এবং রাতি মিলার সাথে মহিলাদের গোসল করার স্থানে নিয়ে যায়। জঙ্গলের মাঝে পরিত্যক্ত একটা স্থান, সম্পূর্ণ জায়গাটা গাছপালার শিকড় দিয়ে ভরা। রাতির কাছে জানা যায় এই জায়গাটার নাম নাকি টুইন পুল। এটার মতোই আরেকটা জায়গা রয়েছে, তবে সেটা কোথায় রয়েছে তারা জানে না। এবং এই জায়গাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে যখন গ্রামে কোনো রিচুয়াল করা হয়। তবে এটা একটা গুজব, লোকেরা বলে, তবে আমি বিশ্বাস করি না। গোসল করার জন্য সেখানে কয়েকটা রুম ছিল, সেখানে গিয়ে সে ফ্রেশ হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে গুনগুনিয়ে কে যেন গান গাইছে এবং শব্দটা আসছে রাতির দিক থেকে। সে উকি দিয়ে দেখার চেষ্টা করলে সে দেখতে পায় রাতিও দেয়ালে কান দিয়ে কি যেন শোনার চেষ্টা করছে। হঠাৎ করে মিলার পেছন থেকে একটা সাপকে চলে যেতে দেখি এবং তার আওয়াজ পেয়ে মিলা পেছনে ফিরে তাকায়। পরবর্তী মুহূর্তে সেখানে সে উকি দিয়ে দেখে রাতি সেখানে নেই। বাইরে এসে দেখতে পায় রাতি পুলের মধ্যে গোসল করছে এবং সে সেখানে গুনগুনিয়ে গান গাচ্ছে। মিলা তার দেখা দেখি সেও সে পুলের মধ্যে নেমে পড়ে। তবে আশ্চর্যের বিষয়, পেছন থেকে রাতি এসে তাকে বলছিল অনেক মানুষ আছে, মাঝে মাঝে তাদের দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করে। এইসব মানুষের পরিণতি খুব ভয়াবহ হয়। আমার মনে হয় তুমি ওরকম মানুষ নও। রাতির জায়গায় সেখানে সেই মহিলাটিকে দেখা যায়। সে বলছিল আমার ব্যাঙ্গেলটা ফিরিয়ে দাও। ঠিক তার পরক্ষণেই সে সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ করে সে তার চারিপাশে লক্ষ্য করে প্রচণ্ড পরিমাণে সাপ দিয়ে জায়গাটা ভরা। তার সাথে সাথেই পানির নিচ থেকে তাকে কি যেন একটা টান দিয়ে বসে। তার দম প্রায় সেখানেই বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে রাতি এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। অন্যদিকে তাদের তিনজনের গোসল শেষ হয়ে গেছে। তারা যখন পথ ধরে বাড়ির দিকেই ফিরছিল, ঠিক সেই মুহূর্তে তারা লক্ষ্য করলো তারা যেখান থেকে এসেছে এটা সেই রাস্তা নয়। জায়গাটা ভালোভাবে দেখলেই জ্যোতি বুঝতে পারে এই জায়গাটার মধ্যে যাদের অপমৃত্যু হয় তাদেরকে দাফন করা হয়। সে খুব ভয় পেয়ে যায় সেখানে এবং তাদেরকে সেখান থেকে সে ইমিডিয়েটলি নিয়ে যায়। সে তাদেরকে বলছিল এটা একটা অপমৃত্যুদের কবরস্থান এবং এটা সে বুঝতে পেরেছে কবরের উপর কালো কাপড় দিয়ে সমস্ত ঢাকা ছিল। ইন্দোনেশিয়াতে কালো কাপড় দ্বারা যদি কবর ঢাকা থাকে তাহলে বুঝে নিতে হবে সেগুলো অপমৃত্যুর কবর। হাঁটতে হাঁটতে তারা বুয়ুতের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। তারা বাড়ির মধ্যে একটু উকি ঝুঁকি করছিল দেখে হঠাৎ করে একটা ছেলের আবির্ভাব হয় এবং তাদেরকে সেখানে গোলাইল দিয়ে আঘাত করা শুরু করে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল চোর ধরেছি, চোর 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 এসেছে, বাড়িতে চোর এসেছে, কে কারা আছো এখানে জড়ো হও তাড়াতাড়ি। ছেলেটার কাছে যখন মার্বেল শেষ হয়ে যায়, জ্যোতি গিয়ে তার সাথে মস্তানি করা শুরু করে। সেখান থেকে যখন তারা যেতে লাগছিল সেই ছেলেটা পেছন থেকে এসে তাদেরকে ডাক দেয়। ছেলেটা বলছিল তোমরা হয়তো বুয়ুতের সম্পর্কে জানতে এসেছো। আমিও লোকটার সম্বন্ধে অনেকদিন যাবৎ অনেক কথাই শুনে আসছি। লোকেরা বলে বুয়ুত নাকি মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হতে পারে। এই কথা শোনার পরে তারা নাক চটকি উঠল। ছেলেটা আরও বলছিল সে যখন কুকুরে রূপান্তরিত হয় তার চোখ নাকি লাল লাল হয়ে যায়, তার চোখ থেকে নাকি আলো জ্বলতে শুরু করে। জ্যোতি ছেলেটার কথা শুনে বলছিল আরে আহাম্মক, এখান থেকে পালিয়ে যা, একটা মানুষ কিভাবে কুকুরে রূপান্তর হতে পারে, মজা নিচ্ছিস আমাদের সাথে। পরবর্তীতে সেখান থেকে তারা ফিরে আসে। মিলা তার ভাই ইউদার কাছে এই সমস্ত ঘটনা সে খুলে বলে যে আসলে সেখানে সে অনেক সাপ দেখেছিল এবং তার সাথে সাথে সে একটা অবয়বকেও দেখেছিল। মিলার কথা শোনার পর
যদিও সেখানে তাকে বলছিল আজকেও তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। গোসল শেষে যখন তারা সেখান থেকে ফিরছিল তখন তারা নিজেদের অজান্তেই কবরস্থানের দিকে চলে গিয়েছিল। তার সাথে যখন বুয়ুতের বাড়িতে তারা যায়, এক ছেলে বলছিল বুয়ুত নাকি মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হতে পারে, এবং এই কথা বিশ্বাস করেছে আরিয়া। আরিয়াকে নিয়ে সেখানে সে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে। সেদিন রাতে মিলা হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পায়। যখন সে চেক করতে যায়, গিয়ে দেখে রাতি তার ব্যাগ থেকে সেই বালাটা দেখছিল। মিলা আসার কারণে সেখানে রাতি তাকে এক্সকিউজ দিচ্ছিল, তার ব্যাগটা নাকি নিচে পড়ে গিয়েছিল এবং সেই জিনিসগুলো গোছাচ্ছিল। মিলা সেই বালাটা তার থেকে নিয়ে নিল। তবে সেখানে হঠাৎ করে বাহিরে নাচা গানার শব্দ আসছে। মিলা জিজ্ঞাসা করলো এই শব্দটা কোথা থেকে আসছে, এত রাত করে কোথায় বা নাচ গানের মঞ্চ মেতে উঠেছে। রাতি জানায় হতে পারে পাশের গ্রাম থেকে আসছে, সেখানে একটা নৃত্যশালা আছে। মিলার আর তর সইছে না, সে নিজে নিজেই সবকিছু এক্সপ্লোর করার চেষ্টা করে। তাই সে রাতিকে বলে উঠল তাকে সেখানে নিয়ে যেতে। যাওয়ার পথে মিলা সেই বালাটাও তার সাথে নিয়ে যায়। এই মধ্যরাত্রে তারা দুজন জঙ্গলের মাঝ দিয়ে যেতে অনেক ভয় পাচ্ছিল, তবুও মনের সাহস যোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছালে সেখানে তারা বাহির থেকেই দেখতে পায় অনেক নাচাগানা হচ্ছে, সেখানে অনেক লোকের সমাগম। পরের দিন সকালে ইউদা, আরিয়া এবং জিতো মিলে মিলাকে ডাকতে গেলে সেখানে দেখতে পায় ঘরের দরজা খোলা, তবে মিলা এবং রাতিকে পাওয়া যায় না। ঘরের ভেতরে প্রবেশ করলে তারা রাতির মাকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সেদিন তারা তিনজন মিলে সারা গ্রাম তন্ন করে তাদের দুজনকে খোঁজা শুরু করে, অথচ তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে মিলা এবং রাতি সেই মজলিসের মধ্যে প্রবেশ করে। চারিপাশের লোকজন তাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে এই যেন তাদের সামনে তাদের খাবার এসেছে। সেখানে মিলা সেই মহিলাটিকে আবারও দেখতে পায়। সে মিলার কাছে এসে তার ঘ্রাণ নেওয়া শুরু করে। সে তাকে বলছিল তুমি খুবই স্পেশাল, আমি জানতাম তুমি আসবে, আমার হাতের বালাটা কোথায়? সেখানে মিলা খুব ভয়ের সাথে সেই বালাটা তার হাতে তাকে দিয়ে দেয়। মিলা তাকে জানায় এই বালাটা তোমাকে দিব, তবে একটা শর্ত রয়েছে, এই বালাটা দেওয়ার পর আমার মা যেন সুস্থ হয়ে যায়। তার উত্তরে সেই মহিলাটি তাকে বলছিল সেই তান্ত্রিকটা খুবই দয়ালু একজন মানুষ, সে আমাকে খুব বড় একটা সাহায্য করেছে তোমাকে এইখানে নিয়ে আসার জন্য। ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে যখন সেই তান্ত্রিকটাকে মিলা বাড়িতে নিয়ে এসেছিল, সেই তান্ত্রিকটিকে এই মহিলা ভয় দেখিয়েছিল এবং তাকেই সমস্ত ইনফরমেশন দিয়ে দেয় যে মিলার এখন কি করতে হবে। মূলত এই সম্পূর্ণ ঘটনাটাই হচ্ছিল একটা ফাঁদ। মিলাকে ফাঁদে ফালানোর প্রচেষ্টাই ছিল এই মহিলার। সেই মহিলাটি রাতিকে ধন্যবাদ জানায় মিলাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। রাতি বলছিল আমার মা ঠিক হয়ে যাবে তো? মহিলাটি রাতিকে বলছিল যাও গিয়ে নিজের মায়ের সাথে দেখা করো। অন্যদিকে তারা তিনজন মিলে মিলা এবং রাতিকে খোঁজ করতে করতে প্রায় অতিষ্ঠ হয়ে পড়ে। এক পর্যায়ে নদীর কিনারে আলো জ্বলতে দেখে তারা সামনে গিয়ে দেখে কিছু আদিবাসী বসে রয়েছে। সেই মজলিসে গিয়ে তারা তিনজন উপস্থিত হয়। তাদের তিনজনের উপস্থিতি যেন সেই আদিবাসীদের কাছে ভালো মনে হয়নি। ইউদা ভদ্রভাবে তাদের সাথে নিগোশিয়েট করার চেষ্টা করে। সেখানে তাদেরকে জানায় তার কাজিনের সাথে তার বান্ধবীও এই গ্রাম থেকে নিখোঁজ হয়েছে, তাদের কি আপনারা দেখেছেন? তার উত্তরে তারা মাথা ঝুঁকিয়ে না বলে। অন্যদিকে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর জিতোর প্রচণ্ড খিদে পেয়েছে, যার ফলে সেখানে বসে তাদের খাবার সে খাওয়া শুরু করে। পাশে থাকা এক মহিলা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। তারা যখন সেখান থেকে যেতেই লাগছিল, পেছন থেকে সে আদিবাসীর একজন ডাক দেয় তাদের। সে বলছিল যদিও তোমরা এখানকার নও, তবেও তোমাদের জন্য দোয়া করি, শীঘ্রই তুমি তোমার কাজিনকে ফিরে পাবে। এবং জিতোর কর্মকাণ্ড দেখে সেই ব্যক্তিটি তাদের থেকে কিছুটা খাবার কলা পাতায় মুড়িয়ে তাদেরকে দিয়ে দেয়। ইউদা সেটা নিতে চাচ্ছিল না। জিতো সেখানে খাবার লোভে বলতে থাকে আরে কারো দেওয়া গিফট কি এভাবে ফেরত দেওয়া যায়? আরে নিয়ে নে, চল অনেক খিদে পেয়েছে, বাসায় গিয়ে পেট ভরে খাবো। অন্যদিকে মিলা এবং রাতি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। রাতির ভেতরে ভয়টা যেমন একটু বেশি। মিলা বলছিল এভাবে পালাচ্ছ কেন? রাতি সেখানে জানায় এই মহিলা কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, এনার নাম হচ্ছে বাদারাবুহি।
সে আমাকে ওয়াদা করেছিল যদি তোমাকে তার অবধি পৌঁছে দেই তাহলে সে আমার মাকে সুস্থ করে দেবে। মিলা সেখানে প্রচণ্ড অবাক হয়ে যায় এবং আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেদিন মিলা এবং রাতি মিলে গোসল করতে গিয়েছিল। সেদিন বাদারবহি এসে রাতিকে থ্রেট দিয়ে যায়, যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে। মিলার সাথে সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যার উত্তরে মিলা তাকে জানায়, তো তুমি আগে থেকেই জানতে সেই মহিলা একজন সাধারণ মানুষ ছিল না। রাতি মিলার কথা উপেক্ষা করে সে আগে চেক করতে যায় তার মা কেমন আছে। বাড়িতে প্রবেশ করতেই তার মায়ের চিৎকারের শব্দ তার কানে ভেসে আসে। মিলা সেখানে দেখতে পায় তার মায়ের অবস্থা আরও বেশি গুরুতর হয়ে উঠেছে। এই ঘটনা দেখার পর মিলার মনের মধ্যে আরও ভয় ঢুকে যায়, কেননা যদি রাতির মায়েরই এই অবস্থা হয়ে থাকে তাহলে তার নিজের মায়ের কি অবস্থায় টানা হয়েছে। তাই সে ডিসিশন নেয় সেখান থেকে তার বাড়িতে চলে যাবে। ইমিডিয়েটলি তার ব্যাগ গুছিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে বাইরে সেদিন তুমুল ঝড় নেমেছে। বাড়িতে ফেরার পথে তারা তিনজন মিলাকে দেখতে পায় সে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মিলাকে সেখানে তার আটকে নেয়। মিলা পুরোপুরি সেখানে পাগল হয়ে যায়, কখন সে তার বাড়িতে যাবে এবং তার মাকে দেখতে পাবে। ইহুদা সেখানে মিলাকে থামিয়ে নেয় এবং বলে এই ঝড়ের মধ্যে তারা এখান থেকে কোনো মতেই বের হতে পারবে না। মিলার অনেক মনে পড়ছে তার মায়ের কথা। অন্যদিকে আদিবাসীদের কাছ থেকে জ্যোতি যেই খাবারটা এনেছিল তার থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। যখন খাবারটা সে খোলে সেখানে দেখে একটা মৃত বানর এবং তা দেখে জ্যোতি অনেক ভয় পেয়ে যায়। রাতে সে পরিপূর্ণভাবে ঘুমাতেও পারেনি। তবে হঠাৎ যখন তার চোখ একটু লেগে যায় ঠিক সেই মুহূর্তেই স্বপ্নে তার মাকে সে দেখতে পায়। তার মাকে কাছে পেয়ে স্বপ্নের মধ্যেই সে জড়িয়ে ধরে। মধ্যরাতে হঠাৎ করে মিলার ঘুম ভেঙে যায়। সেখানে কারো উপস্থিতি টের পেলে যখন সে দেখতে যায় সেখানে তার মাকে সে দেখতে পায়। মিলাকে সে বলছিল, আমাকে বাঁচানো লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও, আমার জন্য তোমার কিছুই করা লাগবে না, এখান থেকে যত শীঘ্রই পারো তুমি চলে যাও। মিলা কিচ্ছু বুঝতে পারছে না তার সাথে কি ঘটে যাচ্ছে, কি বা এখানে হচ্ছে সে এখনো পর্যন্ত আন্দাজ করতে পারেনি। হঠাৎ করে সেখানে কোনো এক অবয়ব আসলে মিলার মাকে আঘাত করা শুরু করে। মিলার চিৎকারে যখন তারা সবাই জেগে ওঠে ঠিক সেই মুহূর্তে মিলা দেখতে পায় এটা তার মা নয়, বরং তিনি রাতির মা। সেখানে রাতির মা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে তার শরীর থেকে তার নিজের চামড়া সে আছড়ে আছড়ে উঠিয়ে নিচ্ছে। দৃশ্যটা ছিল অনেক বীভৎস। ঠিক প্রথমবারের মতোই হঠাৎ করে সেখানে বুয়ত উপস্থিত হয়। সে এসে পরিস্থিতি একটু ঠান্ডা করে এবং সেই রাতে তাদেরকে এই গ্রামের সমস্ত ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করে। বুয়ত তাদেরকে জানায় সে মিলার মায়ের কাছ থেকেই কিছুক্ষণ আগে এসেছে। তার মায়ের অবস্থা খুবই খারাপ এবং সর্বপ্রথম মিলার মাকেই টার্গেট করা হয়েছে। তবে এর পেছনে একটা কারণ রয়েছে। ঘটনা আমাদেরকে আবার 1955 সালের দিকে নিয়েছে। গ্রামের বয়োজ্যেষ্ঠ যার নাম পুত্রী, পুত্রীর দুটি সন্তান রয়েছিল, বড় মেয়ে ইনগ্রি এবং ছোট মেয়ে শান্তিকা। দুজনেই ছিল যমজ। এমনই প্রত্যেক বছরে একটি করে মেয়েকে উৎসর্গ দেওয়া হতো। তবে এবার রিচুয়ালের মধ্যে পুত্রীর বড় মেয়ের নাম উঠে আসে এবং সেই হচ্ছে মিলার মা ইনগ্রি। পুত্রীর কাছে সবচেয়ে প্রিয় ছিল ইনগ্রি, তাই সে ইনগ্রিকে বাঁচানোর জন্য তার ওই নিজের ছোট মেয়ে শান্তিকাকে উৎসর্গর জন্য তুলে দেওয়া হয়। এই বিষয়টা পুত্রী যখন বুয়ুতের সাথে পরামর্শ করছিল তখন বুয়ুত তার সাথে সহমত পোষণ করে না। সে বলছিল এতে করে বাদারার আত্মা রেগে যাবে এবং সে যদি একবার রেগে যায় তাহলে এই গ্রাম সম্পূর্ণ নির্বংশ হয়ে যাবে। তবে পুত্রীর কাছে একটা উপায় ছিল। তবে তাদের কাছে আগে থেকেই বাদারার একটা বালা ছিল এবং সেই বালার মধ্যে বাদারৌহির শক্তির উৎসও ছিল। তাই পুত্রী চালাকি করে তার বড় মেয়ে ইনগ্রিকে এখান থেকে পালাতে সাহায্য করে, তাও বুয়তের মাধ্যমে। পরবর্তীতে বাদারৌহির অভিশাপ তাদের ওপর লেগে যায়, কেননা তারা তার সাথে বেইমানি করেছে। সে কারণে সেদিন পুত্রীর ছোট সন্তান শান্তিকা অপমৃত্যুতে মারা যায় এবং সবেমাত্র কিছু মাস আগেই পুত্রীরও মৃত্যু হয় এবং তার পরের টার্গেট হচ্ছে তার মা।
বাদারোহী একবার যাকে চায় সে তাকে হাসিল করেই ছাড়ে। রাতি সেখানে জানায়, তাহলে এখন আমার মায়ের কি হবে? তাই পরের দিন সকালবেলা বুয়ুত কালো এক ধরনের বিশেষ মুরগি নিয়ে এসেছে, যেটা কিনা খুবই রেয়ার এবং তা একমাত্র রিচুয়ালের কাজেই ব্যবহার হয়ে থাকে। রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল। ঠিক সেই সময়ই বুয়ুত বলছিল এখন সেই রিচুয়ালের কাজে যাচ্ছে। কেউ যেন রাতির মায়ের রুমে প্রবেশ না করে, এবং যাই হয়ে যাক না কেন পূর্ব দিক থেকে যদি কোনো আওয়াজ আসে তারা যেন সেই আওয়াজে কান না পাতে। কিছুক্ষণ পরে দরজায় নক করার শব্দ শুনতে পেয়ে ইহুদা চলে যায় গেট খোলার জন্য। তবে বুয়ুত এসে তাকে বলে সে যেন তার ঘরের মধ্যেই থাকে, বাকিটা বাইরে সে দেখে আসছে। বাইরে গিয়ে যখন সে দেখে, সে দেখতে পায় এক ধরনের নরখাদক যারা কিনা জ্যান্ত বানর খেয়ে ফেলছিল। রাতে সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তার গোয়াল ঘরে তার একমাত্র গরুটাকে কে যেন শরীর থেকে মাংস উঠিয়ে খেয়ে ফেলেছে। তবে এটা শুধুমাত্র তার বাড়িতেই সীমাবদ্ধ নয়, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে একই অবস্থা দেখা যায়। ফসলের মধ্যে পচন ধরেছে, যত গবাদি পশু ছিল সব মারা গেছে। এই যেন গ্রামের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসলো। শেষমেশ বুয়ুত এটা ডিসিশন নেয়, এবার যাই হয়ে যাক না কেন তাদের সেই রিচুয়ালটা আবার করতেই হবে। তাই শুরু হয়ে যায় গ্রামের মধ্যে মেয়েদেরকে ড্যান্সার হিসেবে বাছাইকরণ করা। তাই সবাইকে এক এক করে স্পেশাল ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। আশ্চর্যের বিষয় ছিল গ্রামের সবার কাছে সেই ড্রিঙ্কটা তিতা লেগেছে। তবে যখন মিলা গিয়ে সেই ড্রিঙ্কটা টেস্ট করে তার কাছে সেই ড্রিঙ্কটা খেতে মিষ্টি লাগে। তার মানে এই দাঁড়ায় মিলাকে সেখানে বাছাই করা হয়। ইহুদা প্রথম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মিলার বিশ্বাস এই রিচুয়ালে অংশগ্রহণ করলে তার মা সুস্থ হয়ে যাবে। এরকমভাবে গ্রাম থেকে 7 জনকে বাছাই করা হয় এবং তাদেরকে এই গ্রাম থেকে একদিনের জন্য আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। রিচুয়ালটির নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের নাচা গানা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রামের সবাইকে অনবরত বাঁশের মধ্যে আঘাত করতে হবে। 1 সেকেন্ডের জন্য থামা যাবে না। শুরু হয় গ্রামের মধ্যে রিচুয়াল এবং সর্বপ্রথম তাদেরকে পবিত্র করা হবে। মাথায় সাদা কাপড় দিয়ে তাদেরকে গোপন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা সেই জায়গা যার নাম হচ্ছে টুইন পুল। টুইন পুল গ্রামের মধ্যেও একটা রয়েছে, তবে সেটা আসল নয়। এবার তারা যেই জায়গায় যাচ্ছে এটাই আসল টুইন পুল। পানির মধ্যে গোলাপ, চন্দন এবং বিভিন্ন উপাদান দিয়ে তাদেরকে শুদ্ধিকরণ করা হয়। রাতে সেখানে ভয় প্রায় শেষ হয়ে যায়। জীবনের প্রথমবারের মতো রিচুয়াল করতে যাচ্ছে এবং সে জানে এই রিচুয়ালে যে বাছাই হয় সে আর কোনোদিনই ফিরে আসে না। তাদেরকে সেই নৃত্যশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের গলায় এক ধরনের বিশেষ কাপড় দেওয়া হয়। মিলা বলছিল সে তো এই রিচুয়াল জানে না, কিভাবে নাচতে হয় তাও জানে না। মহিলাটি তাকে বলে তার নাচা জানা লাগবে না, সে নিজে থেকেই নাচতে শুরু করবে। যখন তাদের সবাইকে সেই কাপড়টার ঘ্রাণ নিতে বলা হয়, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই সেখানে থাকা সেই 7 জন ড্যান্সারদের চোখ সাদা হয়ে যায়। মনে হচ্ছে তারা কোনো কিছুর পজিশনের মধ্যে রয়েছে এবং মিলা হঠাৎ করেই সে নিজেকে অন্য এক জায়গায় আবিষ্কার করে। সেখানে সে নাচতে না চেয়েও তার বডি যেমন একেবারে অটোমেটিক মুভ করা শুরু হয় এবং সেখানে সেই আদিবাসীদেরও দেখা যায়। তবে আসলে এইখানে আমরা জানতে পারি এরা আদিবাসী নয়, বরং তারা অন্ধকার জগৎ থেকে নেমে এসেছে তাদের নৃত্য দেখার জন্য। আস্তে আস্তে সেখানে থাকা অন্যান্য মেয়েরা অজ্ঞান হতে থাকে। তবে সেখানে রাতি এবং মিলা নেচেই যাচ্ছে। মিলা দেখছিল হঠাৎ করে সেখানে বাদারোহীর আগমন ঘটে। তাকে বলছিল, তুমি কি এখানে আমার সাথে থাকতে চাও? মিলা তাকে জানায় তাহলে তার মায়ের কি হবে। উত্তরটা বাদারার কাছে ভালো লাগেনি, তাই সে তাদেরকে জোরপূর্বকভাবে আবারও নাচানো শুরু করে। বাদারা সেখানে তার অলৌকিক শক্তি দ্বারা মিলাকে একের পর এক আঘাত করা শুরু করে। হঠাৎ করে মিলা সেখান থেকে অজ্ঞান হয়ে পড়ে গেলে বুয়ুত তাকে বলছিল, তুমি সেখানে কি দেখেছ? মিলা তাকে জানায় সে বাদারোহীকে দেখেছে। এই কথা বলার সাথে সাথেই তাকে আরও টর্চার করা শুরু করে। রাতি এবং মিলাকে সে ভালোভাবেই পজেস করে নিয়েছে। তারা বাস্তব পৃথিবীতে নেচে যাচ্ছেই তো যাচ্ছে, তাদের হুঁশ আর ফিরে আসছে না।
তাই বুইড সেখানে সাদা কাপড় দিয়ে তাদের ধ্যানটা কিছুক্ষণের জন্য ভাঙানোর চেষ্টা করে, তবে তাতেও কোনো কাজ হয় না। ইমিডিয়েটলি তাদেরকে রাতের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে থাকা তারা তিনজন এই অবস্থা দেখে অনেক চিন্তায় পড়ে যায়। বুইদ বাড়িতে এসেই বলতে লাগলো, যেভাবেই পারো ঘরের আশেপাশে লবণ ছিটিয়ে দাও, নয়তো কিছুক্ষণ পর এমনকি তাদের দুজনের বডিটাও তোমরা খুঁজে না পেতে পারো। অন্যদিকে মিলা দেখছে সে এবার অন্য এক জগতের মধ্যে রয়েছে। এই জগৎটাকে ক্রোধ এবং অহংকারের দুনিয়া বলা হয়ে থাকে এবং ইন্দোনেশিয়ার ভাষায় আঙ্কারা মুরকা বলা হয়ে থাকে। আজ পর্যন্ত বাদারোহীর যতগুলো দাস এবং দাসী রয়েছিল তাদের সবাইকে সেখানে দেখা যায়। ছেলেদের মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা, বাচ্চা ছেলে মেয়েগুলোর চোখ এবং নাক মিসিং। মিলার কাছে বিষয়টা অনেক জঘন্যতম মনে হয়। সেখানে সে মানুষের ধাক্কা খেতে খেতে হঠাৎ করে বাদারোহীর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে বাদারোহী চাচ্ছিল মিলাকে তার দাসী বানাতে, তবে মিলার মনের মধ্যে তার দাসী হওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা নেই। মিলাকে সে জোরপূর্বকভাবে তার দাসীতে রূপান্তর করতে পারছিল না, যে পর্যন্ত সে তার অনুমতি না দিত। মিলা এই গ্রামের গোষ্ঠীর কেউ নয়, বরং সে বাহিরের কোনো একজনের মেয়ে। মিলার ওপর কন্ট্রোল পাওয়ার জন্য সে তার সামনে তার মাকে এনে অনেক টর্চার শুরু করে এবং এটা সম্পূর্ণই একটা ভ্রম ছিল। মিলার মা জানতো যে এর আগে তাকে বাছাই করা হয়েছিল, তবে পুত্রীর কারণে বাদারোহী ইনগ্রিকে পেতে কোনোভাবেই সক্ষম হয় না, বরং ইনগ্রির পরিবর্তে সে শান্তিকাকে তার কাছে উৎসর্গ করে, যেটা বাদারোহী চায়নি। তাই ইনগ্রি তার মেয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, যার ফলে তারা গ্রামবাসীরা এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। এখন এই ড্যান্সিং ভিলেজ নিয়ে কিছু আলোচনা করা যাক। ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসের ড্যান্সিং ভিলেজ কেন অভিশপ্ত বলে বিবেচিত হয় তা সম্পর্কে বিভিন্ন লোককাহিনী ও বিশ্বাস প্রচলিত আছে। এই ঘটনাটি বেশ কয়েকটি পুরনো কাহিনী এবং স্থানীয় বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়। তাদের মধ্যে প্রথম তিনটা পয়েন্ট হচ্ছে বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ, প্রাচীন আত্মার অভিশাপ এবং অতিপ্রাকৃত শক্তির হস্তক্ষেপ। সবচেয়ে বেশি শোনা গেছে সেই প্রথম পয়েন্টটি, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ। একটি কাহিনী অনুসারে এই গ্রামটি একসময় একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সম্প্রদায় ছিল। গ্রামের প্রধান খুবই নিষ্ঠুর এবং অহংকারী ছিলেন। একদিন তিনি গ্রামের নিরীহ লোকেদের ওপর অত্যাচার চালান এবং সেই অত্যাচারের ফলে গ্রামের একজন বয়স্ক মহিলা তার জীবন হারান। মৃত্যুর আগে ওই মহিলা গ্রামের প্রধান এবং তার পরিবারের উপর অভিশাপ দেন, যা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই অভিশাপের ফলেই গ্রামের বাসিন্দারা নিয়ন্ত্রণহীন নাচতে বাধ্য হয় এবং এটি প্রজন্মান্তরে চলে এসেছে। তবে সবচেয়ে বেশি নাম ভেসে আসে বাদারোহীর। ইন্দোনেশিয়ার মাইথোলজি অনুসারে বাদারোহী একজন নর্তকী ছিল। সে তার রূপ নিয়ে অনেক অহংকারী ছিল, তবে সে ছেলেদের থেকে মেয়েদের প্রতি আকৃষ্ট হতো বেশি, যার ফলে সুন্দরী মেয়েরাই ছিল তার একমাত্র টার্গেট। মানুষদের অনেক অত্যাচারের কারণে সবার অভিশাপ তার ওপর ছিল, তাই মৃত্যুর পরে সে একজন খারাপ আত্মা হয়ে সেই গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় এবং প্রত্যেক গ্রাম থেকে বাছাই করে করে সুন্দরী মেয়েদেরকে প্রত্যেক বছরে বছরে বাদারোহী গ্রাস করত। এবং এই সমস্ত বিষয় নিয়েই মুভিটির ঘটনা। তবে আশা করছি এই ফিল্মটা সবেমাত্র শুরু, শীঘ্রই আমরা এই মুভির সিকুয়েল দেখতে চলেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।